প্রোগ্রাম শেষ হওয়ার পরে নিউ ইয়র্কের বাঙালি ভাই বোনেরা অনেক বয়স্ক কিছু মানুষ আসলো, এসব অনেকে তো আমাকে জড়ায় ধরে কান্না করে দিছে, দিয়ে তারপরে আমার বললো তোমার জন্য একটু গিফট আনছি। কেউ দিল ঘড়ি, কেউ চেন, কেউ আপনার ডায়মন্ডের আংটি, নিঃস্বার্থ ভালোবাসা, কেউ ডলার খামের ভিতরে। আসলে আমি তো কখনো ভাবি নাই যে ঢাকা থেকে আমি কক্সবাজারে কখনো বিমানে যেতে পারবো, যেটা সত্য কথা। আর সেখানে তো আমেরিকা তো অনেক বড় ব্যাপার, মানে অন্যরকম, এটা একটা স্বপ্নের মতো মনে হয়েছে। যখন আমরা দুবাই এয়ারপোর্টে নামি, একদম প্লেন থেকে আমি ভিউগুলো দেখছিলাম, মানে একদম স্বর্ণের, মনে হয় যে এক টুকরো স্বর্ণ দুবাই শহরটা, এত লাইট, এবং মনে হচ্ছিল যে কোন দেশে, একটা স্বপ্নের দেশে আসছি। একটা স্টেজে গান গাইতে উঠছিলাম, এটা ফরিদপুরে একটা স্টেজে, এটা আরও 10-15 বছর আগের ঘটনা। তো ওইখানে মিনিমাম 40-50 হাজার অডিয়েন্স ছিল। এর ভিতরে এসে একটা মেয়ে আমাকে চুমা দিয়ে দিছে। তো বিষয়টা আমি হ্যাঁ, যেই মেয়েটা আমাকে মানে গালে চুমা দিছে, সে হচ্ছে আমাদের যেই, মানে যার মাধ্যমে আমরা গিয়েছি তার বাড়ির ফ্যামিলির একজন কেউ। ও আচ্ছা, অর্গানাইজারদের বাড়ির সর্বনাশ। তারপরে হঠাৎ করে আমি খেয়াল করতেছিলাম সে স্টেজে অনেকক্ষণ ধরে মানে দাঁড়িয়ে আছে, কখন সে আমার কাছে আসবে। এটা হচ্ছে আসলে ভালোবাসা, সে অন্য কোনো মিন করে আমাকে দেয়নি, এটা আমাকে ভালোবেসে। প্রিয় দর্শক, আমি তানভীর তারেক এবং আমার সাথে রয়েছেন নোলক বাবু। এক নামেই তাকে প্রায় 19 বছর ধরে চেনেন মানুষ, ভালোবাসে। নোলক, কেমন আছো? ভাইয়া আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। নোলক বাবু নামটা কি তোমার সার্টিফিকেটের? না, নোলক বাবু নাম, পুরো নামটা কি? আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন, আর নোলক বাবু নামের পিছনে অনেক গল্প আছে। ছোট করে শুনি না একটু। আচ্ছা, আমি যখন ক্লোজ আপ ওয়ানে অ্যাপ্লাই করতে চেয়েছিলাম, তখন আমি রেজিস্ট্রেশনের জন্য ফোন দিই। তারা আমাকে লং টাইম ওয়েটিংয়ে রাখার পরে তারা বলে যে আমাদের সবগুলো কোঠা বন্ধ হয়ে গেছে, আপনি চাইলে সিলেট থেকে পার্টিসিপেট করতে পারেন। মানে ঢাকা শেষ? ঢাকা, এবং আমার তো বৃহত্তর ময়মনসিংহ বিভাগ ছিল, তো ময়মনসিংহ বিভাগটা কোঠা বন্ধ হয়ে গেছে। তো আমি, আমার এক কাজিন, ওর নাম হচ্ছে বাবু, ওর নাম হচ্ছে নীল বাবু। ও যখন রেজিস্ট্রেশন করে, ও টুকটাক গান লেখালেখি করতো, তখন নাম দিছে নোলক বাবু। পরে ও আমার বললো যে আমি তো গিয়ে কিছু করতে পারবো না, তুমি আমার রেজিস্ট্রেশন নিয়ে যাও। সেই পরে ওর রেজিস্ট্রেশন নিয়ে আমি, সেই বন্ধুটা কোথায় এখন? গানটা সে এখন কাতারে থাকে। তো তোমার এই সাকসেসগুলো সে এনজয় করে তো না? হ্যাঁ, অবশ্যই। সে আমার সাথে টানা 2 বছরের মতো ছিল। আচ্ছা আচ্ছা। আমি ক্লোজ আপ ওয়ান একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিল, এবং ক্লোজ আপ ওয়ান হওয়ার পরে আমার সাথে 2 বছরের মতো ছিল, আমার বাসায় ছিল। ক্লোজ আপ ওয়ানে যখন তোমরা জিতে গেলে, তোমার অ্যাওয়ার্ড উইনিংয়ের পরে একটা ইউএস ট্যুর ছিল। জি, আমার জানা মতে ইউএস ট্যুরে তোমরা নাকি প্রচুর সোনা গহনা নিয়ে আসছো। আমরা আসলে সোনা গহনা, আমাদের বিউটি, তারপরে অনেকেই অনেক ধরনের গিফট পেয়েছে। আমিও 2-3টা চেনের মতো, কারণ ওই সময় তানভীরের সাথে তো আমরা একই বিল্ডিং, আমি তখন আমার তানভীরের সাথে ওরা ব্যাগে পকেট হাত দিলেই পাবেন সোনা সোনা পাবেন। তো গল্পটা শুনি যে ভক্তরা দিয়ে দিত না? আমরা যখন প্রথম কনসার্টে যাই, তখন তো আমাদের 2টা লিমোজিন গাড়ি ছিল এয়ারপোর্টে। এটা কত সালের কথা শুনছি? 2005। এয়ারপোর্টে 2টা লিমোজিন গাড়ি ছিল, এবং এয়ারপোর্টের বাইরে লাল গালিচা কার্পেট বেছানো ছিল। তারপরে আমরা এনটিভি ভবনে যাই। যাওয়ার পরে যখন আমরা অনুষ্ঠানে যাই, একদিনে একটা শো হওয়ার কথা ছিল, কিন্তু একদিনে 2টা প্রোগ্রাম হয়েছে, কারণ একটা হলে 5000-এর বেশি অডিয়েন্স কভার করতো না। তো একটা শো শেষ হওয়ার পর আরও 2-3 হাজার অডিয়েন্স বাইরে দাঁড়ায় আছে, তাদের জন্য আমরা আরেকটা প্রোগ্রাম করছি। তো প্রোগ্রাম শেষ হওয়ার পরে নিউ ইয়র্কের বাঙালি ভাই বোনেরা অনেক বয়স্ক কিছু মানুষ আসলো, এসব অনেকে তো আমাকে জড়ায় ধরে কান্না করে দিছে, দিয়ে তারপরে আমার বললো তোমার জন্য একটু গিফট আনছি। কেউ দিল ঘড়ি, কেউ চেন, কেউ আপনার ডায়মন্ডের আংটি, নিঃস্বার্থ ভালোবাসা, কেউ ডলার খামের ভিতরে। এই তো, আর অনেক দোয়া, মাথায় হাত দিয়ে দোয়া করলো। আসলে অন্যরকম একটা বিষয় ছিল সত্যি। সো জামালপুরের একটা ছেলে গান নিয়ে জয় করে
প্রথম ট্যুরই তো বিদেশ ট্যুর? জি, আমরা আমাদের ফার্স্ট ট্যুরই আমেরিকাতে। তো প্রথম নেমে কেমন লাগলো, সেই অনুভবটা কেমন ছিল? আসলে আমি তো কখনো ভাবি নাই যে ঢাকা থেকে আমি কক্সবাজারে কখনো বিমানে যেতে পারবো, যেটা সত্য কথা। আর সেখানে তো আমেরিকা তো অনেক বড় ব্যাপার, মানে অন্যরকম, এটা একটা স্বপ্নের মতো মনে হয়েছে। যখন আমরা দুবাই এয়ারপোর্টে নামি, একদম প্লেন থেকে আমি ভিউগুলো দেখছিলাম, মানে একদম স্বর্ণের, মনে হয় যে এক টুকরো স্বর্ণ দুবাই শহরটা, এত লাইট, এবং মনে হচ্ছিল যে কোন দেশে, একটা স্বপ্নের দেশে আসছি, মানে অন্যরকম একটা অনুভূতি। 19 বছরে অনেক রকম ফ্যান ক্রিয়েট হয়েছে নোলক বাবুর। জি ভাইয়া। তারপরও সেরা ভালোবাসাটা থাকে না যে ফ্যানদের পাগলামি, কোনটার কথা বলতে চাও? একটু গল্প শুনতে চাই। এরকম অনেক পাগলামি আছে। আমার এই মুহূর্তে যেটা মনে পড়তেছে, আমি একটা স্টেজে গান গাইতে উঠছিলাম, এটা ফরিদপুরে একটা স্টেজে, এটা আরও 10-15 বছর আগের ঘটনা। তো ওইখানে মিনিমাম 40-50 হাজার অডিয়েন্স ছিল। এর ভিতরে এসে একটা মেয়ে আমাকে চুমা দিয়ে দিছে। আচ্ছা। তো বিষয়টা আমি, হ্যাঁ, তো যেই মেয়েটা আমাকে মানে গালে চুমা দিছে, সে হচ্ছে আমাদের যেই, মানে যার মাধ্যমে আমরা গিয়েছি, তার বাড়ির ফ্যামিলির একজন কেউ। ও আচ্ছা, অর্গানাইজারদের বাড়ির সর্বনাশ। তারপরে হঠাৎ করে আমি খেয়াল করতেছিলাম সে স্টেজে অনেকক্ষণ ধরে মানে দাঁড়িয়ে আছে, কখন সে আমার কাছে আসবে। এটা হচ্ছে আসলে ভালোবাসা, সে অন্য কোনো মিন করে আমাকে দেয়নি, এটা আমাকে ভালোবেসে। তোমার ওই সময় তো রিয়েলিটি থাকতেই বোধহয় কয়েকটা গান খুব মুখে মুখে উঠেছিল। সবচেয়ে বেশি কোন গানের ডিমান্ড দীর্ঘদিন ছিল? সবচেয়ে বেশি ডিমান্ড আসলে ক্লোজ আপ ওয়ানের আমার গায়ে যত দুঃখ সয়, রাইট, সোয়াচান পাখি, কেনই নিঃসঙ্গতা, সর্বনাশা পদ্মা নদী, বিশেষ করে পদ্মা নদী আর আমার গায়ে যত দুঃখ সয়, এই দুইটা অনেক বেশি। আচ্ছা, তো আমার গায়ে যত দুঃখ সয় তো বারী সিদ্দিকীর গাওয়া। জি। পরে বারী ভাইয়ের সাথে দেখা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, বারী স্যারের সাথে দেখা হয়েছে, এবং স্যার তার সঙ্গীত পরিচালনায় এবং তার নিজের সুরে আমি একটা সলো অ্যালবামও করেছিলাম। চমৎকার। ক্যারিয়ারের সফলতা আসলে অনেকভাবে মাপা যায়, তারপরও নোলক তোমার যদি বলা হয় যে ক্যারিয়ারে এই জায়গাটা মনে হচ্ছে যে আমি জীবন সার্থক, কোন গল্পটা বলতে? আমি আমার ক্যারিয়ারের মধ্যে সার্থকতা বলতে, আমার এখন দুই ছেলে এক মেয়ে, এখানে আমি মানে সাকসেস। ছেলেমেয়েরা কত বড়? আমার 2 ছেলে আইডিয়ালে পড়ে, আমার বড় ছেলে ক্লাস 6-এ, আর ছোট ছেলে 1-এ পড়ে, আর আমার মেয়েকে ভর্তি করাবে এবার। আচ্ছা আচ্ছা। তো এই ক্যারিয়ারে আমি এই একটা সাকসেস। আর একটা হচ্ছে আমি তো কন্টিনিউ গান করে যাচ্ছি, মাঝখানে আমার ছোট্ট একটা গ্যাপ ছিল। তখন আমি 2013 সালে, আমাদের দেশের পরিস্থিতি ভালো ছিল না, তখন আমি এনটিভি একটা মেগা কনসার্টে লন্ডনে যাই। যাওয়ার পরে আমার একটা ভাইয়ের সাথে পরিচয় হয়, তার টোটাল 1,500 গান ছিল। ওইখান থেকে আমি টোটাল 22টা গান আমি সুর করি, এবং আমি ওইখানেই রেকর্ড করি। মোটামুটি 11 মাসের মতো আমি ওইখানে ছিলাম, গান নিয়েছিলাম, এবং টোটাল মিনিমাম 60 থেকে 70টার মতো কনসার্ট করেছি। আচ্ছা নোলক, অনেক জায়গায় থেকে যাওয়া, অনেক বড় বড় দেশে ঘোরার, স্টেজ শো করার অভিজ্ঞতা হয়েছে, থেকে যাওয়ার অপশন ছিল, থাকুনি কেন? আমি থাকিনি, আমি আসলে কোনোদিন থাকবো না, কারণ বাংলাদেশটা আমার খুবই ভালো লাগে, আমি বাংলাদেশের মানুষ। একটা জিনিস আমি ফিল করি, বাইরে আমি যত বড় সুপারস্টারে হই না কেন, আমাদের বাংলাদেশে আমাদের যে মূল্যায়নটা, এটা আমরা কিন্তু বাইরে ওইভাবে পাবো না, কারণ বাইরে সবাই জব করে, যার যার কাজ নিয়ে সে বিজি থাকে, হয়তো বা সপ্তাহে একদিন সময় দিতে পারবে। আর আমরা বাংলাদেশে যে সম্মানটা পাই, রাস্তাঘাটে বের হলে ওই যে নোলকবাবু যাচ্ছে, সালাম, অটোগ্রাফ, ছবি তোলা, বা যে কোনো একটা জায়গায় গেলে যে একটা সম্মান, এটা বাহিরে কখনো সম্ভব না। আর বাংলাদেশে আমরা অনেক ভালো আছি, বাংলাদেশ থেকে আমরা বাঙালি এখানে গান করছি আজকে 19 বছর, এখন হঠাৎ করে আমি কেন বাইরে যাব? চমৎকার। নোলক, তোমাদের ফার্স্ট রিয়েলিটি শোর পরে আসলে অনেকেই ক্লোজ আপ ওয়ান থেকে এসছে, কিন্তু বলা হয় যে প্রথম দুটোর পরে আসলে তেমন তারকা বের হয়নি। বেসিক পার্থক্যগুলো কেমন ছিল পরবর্তীগুলো? তুমি আসলে আমি বলবো যে ভাইয়া, আমাদের সময় একদম ফেয়ার ভোট হয়েছে, সব কিছু একটা অন্যরকম ছিল, মনে হচ্ছিল যে বাংলাদেশ ইন্ডিয়া ফাইনাল ক্রিকেট ম্যাচের মতো, আমাদের প্রতিটা রাউন্ড মানুষ এইভাবে দেখেছে। এর পরবর্তীতে যেমন একটা এক্সাম্পল যদি আমি দেই, আমাদের সময় 5টার বেশি SMS করা যেত না,
এরপরে যখন সালমার আসলো তখন যত খুশি তত একটা সিন থেকে ওপেন ছিল। তো আমাদের সময় 5টার বেশি করা যাবে না, সেই সময় আমি ফাইনাল রাউন্ডে ভোট পেয়েছিলাম 8,88,000 সামথিং। আর প্রতিটা রাউন্ডে তো 2 লাখ 3 লাখ 4 লাখ এরকমভাবে মানে সবসময় পাইতাম। এরপরে লিজাদের সময়ে যত খুশি তত আনলিমিটেড, একটা পার্থক্য। লাইলাদের সময় সেম। এটা একটা সময় আসলে বিজনেস হয়ে গিয়েছিল। তোমাদের বিচারক প্যানেলে যারা ছিলেন তাদের বেশ কয়েকজনই নেই। বুলবুল স্যারের সাথে সম্পর্ক একটু বুলবুল স্যার আমাকে আব্বা করে ডাকতো। আমি যখনই ফোন দিতাম আমাকে বলতো আব্বা কেমন আছো। আসলে আল্লাহ পাক স্যারকে জান্নাতবাসী করুক। এত অমায়িক একজন মানুষ, এত অসাধারণ মনের মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি। তোমার কোন গানটা ভালো লাগতো তার বেশি? স্যারের আমার মানে কি বলবো, ম্যাক্সিমাম গানই ভালো লাগতো। তার ভিতরে তো অনেক গান আছে, আমার সারা দেহ, খেয়েও গো মাটি, স্যারের তো অসংখ্য জনপ্রিয়। এমনি তোমার কণ্ঠে কোন গানটার কথা একটু আলাদা করে বলতো, মানে অন রেকর্ড না বাইরে? আমি একটা রাউন্ডে একটা গান গেয়েছিলাম, এই যে আপনার মেঘ ভাঙা রোদ, এই রাউন্ডে, আমার মৌলিক রাউন্ডে, এটা কবির বকুল ভাইয়ের লেখা ছিল। সেই রাউন্ডে সে আমাকে একটা কথা বলেছিল যে ভিটা নাই রে মাটি নাই রে, ভাঙনে ভাঙে গেছে ঘর, এই জগতে তুমি ছাড়া সবই যেন পর, আমাকে বলেছিল। আসলে আমার ওই স্মৃতিগুলো এখন অনেক মনে পড়ে।